বাচ্চা রেখে আবারও ডিম পারল ককাটেল পাখি। জয়পুরহাট থেকে সরাসরি এসে আমাদের খামার থেকে পাখি সংগ্রহ করলেন নতুন পাখি পালক। অসুস্থ ককাটেল পাখিটা আবারও নতুন করে ডিম পাড়া শুরু করেছে। সেই সাথে আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন আমাদের সবগুলো পোষা প্রাণীর কী অবস্থা এবং আমাদের কোথায় কোথায় আজকে পাখি গেল এবং সব মিলিয়ে আমাদের খামারে আজকে কি কি কাজ ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকাল সকাল খামারে এসেই আপনাদেরকে নতুন একটা আপডেট দিব। সেটা হচ্ছে আমাদের পেছনের এই খাঁচাগুলোতে যে আমরা বাচ্চা পাখিগুলো রাখছিলাম, দেখেন এই বাচ্চা পাখিগুলো কিন্তু খাওয়া শিখে গেছে। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এগুলোকে আমাদের সাপোর্ট দিতে হয়, হ্যান্ডফিট করাতে হয়, কিন্তু এখন হ্যান্ডফিট করার প্রয়োজন নাই। 3 দিনের মধ্যে কিন্তু পাখিগুলো একদম সম্পূর্ণরূপে খাবার খাওয়া শিখে গেছে। নর্মালি লাভবার্ডের বাচ্চা যে সময় খাবার খাওয়া শিখে না, তার চাইতে একটু তাড়াতাড়ি শিখে গেছে। তো এটা একটা ভালো লাগার বিষয়। আমাদের এভিয়ারিতে আজকে কি কি কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। দেখেন আমাদের জাপানিজ ক্যাস্টারের বাচ্চাগুলো কিভাবে ঘুমায়। ছোট সাইজের বাচ্চাগুলো এভাবেই খাঁচার ভিতরে গড়াগড়ি করে এবং ফুললি ফ্লাই করার আগ পর্যন্ত এভাবেই ওরা গড়াগড়ি করে এবং খাবারের বাটির ভিতরে থেকে খাবার খায়। আর এদিকে তো আমাদের অ্যালবিনো ককাটেলের যে 2টা বাচ্চা ছিল, অর্থাৎ যে 2টা পাখি থেকে অ্যালবিনো বাচ্চা হয়েছিল, সেই অ্যালবিনো বাচ্চা 2টার মধ্যে একটা বাচ্চা কিন্তু বক্স থেকে বের হয়েছে আর আরেকটা বাচ্চা কিন্তু বক্সের ভেতরেই আছে। আর বক্সের ভেতরের বাচ্চাটাও দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এই পাখি 2টার গ্রোথ তো খুব সুন্দর হয়েছে এবং সত্যিই এবারের যে ককাটেলের আমাদের ব্রিডিং রেজাল্ট খুবই মন মতো হয়েছে আর এক কথায়। তো যাই হোক, এইদিকে আমাদের রেস্টে রাখা যে ডায়মন্ড ডাবগুলো আছে, ক্রিস্টাল হোয়াইট এবং রেড ডায়মন্ড ডাবগুলো, ওগুলোর কিন্তু আমি লেজের পালকগুলো উঠাই দিছিলাম। লেজের পালকগুলো উঠাই দিছিলাম এই কারণে যেন ব্রিডিংয়ে থাকা অবস্থায় যে ছেঁড়া ছেঁড়া পালকগুলো আছে সেগুলো নতুন করে আবার গজায়, যাতে সুন্দর লাগে। তো পালকগুলো মোটামুটি গজাইছে। আর এইদিকে আরও 2টা বাচ্চা ছিল আমাদের, যেই 2টা একদম ফুললি সেলফিড হয়ে গেছে। এই 2টা বাচ্চার গ্রোথও দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং এদের ঝুটির যে সাইজটা খুব সুন্দর আসছে। এই ঝুটির সাইজটা মেনলি নির্ভর করে জাতের ওপর। কিছু ভালো ককাটেল আছে যেগুলোর ঝুটি খুব সুন্দর হয়। আর পাখি তো আবারও নতুন করে ডিম পেড়ে দিছে, তো বাচ্চাগুলোকে খুব দ্রুতই আলাদা করতে হবে। এদিকে আরও কিছু ককাটেল পাখি আছে আমাদের, যেগুলোর অনেক বেবি আছে, তো সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নিচে থেকে একটা কোকাটেলের কি অবস্থা আপনাদেরকে দেখাই। এই কোকাটেলটার আগে থেকে একটা বেবি ছিল, তারপর আবার নতুন করে কিছু বাচ্চা ফুটাইছে। দেখেন আগের বারের বাচ্চা এবং পরের বারের বাচ্চা কিন্তু একসাথে থাকতেছে। যেহেতু আগের বারের বাচ্চাটার গ্রোথ ভালো হয়েছিল না, কিন্তু এখন অনেকদিন প্যারেন্টসের সাথে থাকার পর কিন্তু গ্রোথটা মোটামুটি ঠিক হয়ে আসছে। তো উপরে আছে আরও লুটিনো ককাটেলের বাচ্চা। তো লুটিনো ককাটেল আমাদের এভিয়ারিতে একটু কম, আমরা লুটিনো ককাটেল কম রাখছি, যেহেতু একটু সেন্সিটিভ মিউটেশন, রেড আই মিউটেশন, যার ফলে একটু আমরা কম রাখছি। পাইড মিউটেশনটা নিয়ে আমরা বেশি কাজ করতেছি। তো অন্যান্য ককাটেলগুলোও দেখতে পাচ্ছেন ডিম দিছে কিন্তু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ককাটেল পাখি কিন্তু এমনিতেই পর্যাপ্ত ডিম দেয়, তার মধ্যে আমাদের পাখিগুলোও মাশাল্লাহ খুব সুন্দর ডিম পারে। আর পাইট জাতের ককাটেলগুলোর ব্রিডিং রেজাল্ট বরাবরই সবসময় ভালো হয়। এখানে একটা বাচ্চা আছে যেটাকে এখনও আমরা আলাদা করি নাই, তো এখানে কিন্তু ডিম আছে। এখানে 2-3টা ডিম নষ্ট। তো ডিমগুলো যখন আমরা ক্যান্ডেলিং করে দেখে নষ্ট ডিমগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো চেষ্টা করব নষ্ট ডিমগুলো আলাদা করে ফেলে দেওয়ার। আর এখানে আমাদের একজোড়া বিশেষ ককাটেল আছে। এই ককাটেলটার যেটা ফিমেল, যেটা ডিম দিচ্ছে, সেটার ব্যাপারে একটু বলতে চাই। সেটা এই কোকাটেলটা আজ থেকে 3-4 বছর হলেও একটা অদ্ভুত রোগে আক্রান্ত, তারপরেও কিন্তু কন্টিনিউয়াসলি ডিম বাচ্চা করে। এর ঝুঁটি নাই এবং পাগুলো ফুলে গেছে। আর দেখেন কাঠের চিপস কম ছিল বক্সের ট্রের ভিতরে, যার ফলে কিন্তু প্লাস্টিকের ট্রেটা টুকটুক করে কাটা শুরু করে দিছে। তো খুব দ্রুত কিছু কাঠের চিপস আমরা এর ভিতরে দিয়ে দিব। পাখি ডিম পাড়ার সময় এই ধরনের ছোট ছোট জিনিস কাটতে পছন্দ করে, তো সেটা কিন্তু আমাদের পাখিদেরকে দিতে হবে। আর এখানে যে ককাটেলটা দেখতে পাচ্ছেন, এটা একটা মেল ককাটেল, এর সাথে একটা ফিমেল ককাটেল ছিল, খুবই সুন্দর, অনেক ভালো ব্রিড করতো। বাট দুঃখজনকভাবে ফিমেল ককাটেলটা আমাদের মারা গেছে। বাট এখানে কিন্তু বেবি আছে, মোট 4টা বেবি দিছিল। টেম সাইজ অবস্থাতেই সবগুলো বেবি সেল করতে করতে আর একটা বেবি অবশিষ্ট আছে, যেইটা আজকে আমরা পাঠাবো রংপুরের উদ্দেশ্যে। রংপুর থেকে বিশাল রয় এই পাখিটাকে অর্ডার করেছেন এবং তার জন্য পাখিটাকে আমরা রেডি করতেছি একটা বক্সের ভিতরে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাখিটার গ্রোথ কিন্তু অসাধারণ, খুবই সুন্দর এবং খুব অ্যাক্টিভ একটা পাখি। তো পাখিটাকে একটা বক্সের ভিতরে রেডি করে বক্সের উপরে নাম, ঠিকানা, ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা প্রথমে আজকে যাব আমাদের
পাখির জন্য যে খাবার সংগ্রহ করি আমরা যে দোকানগুলো থেকে, সেই দোকানে এখান থেকে বিশাল ভাইয়ের জন্য একটু হ্যান্ড ফিডিং ফর্মুলা সংগ্রহ করে দিব, যেহেতু ওনার ওখানে হচ্ছে উনি হ্যান্ড ফিডিং ফর্মুলাটা সংগ্রহ করাটাকে একটু কঠিন মনে করতেছেন, যার ফলে আমরা এখান থেকে ওনার জন্য একটু হ্যান্ড ফিডিং ফর্মুলা সংগ্রহ করে দিচ্ছি, যাতে করে ওনার জন্য ব্যাপারটা একটু ইজি হয়। তো আমরা এটা হচ্ছে সবগুলো টেম সাইজ বাচ্চার সাথে আমরা চেষ্টা করি যার যার দরকার তাদেরকে দেওয়ার। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, দেন আশা করি খুব দ্রুত পাখিটাকে আমরা বাসে উঠাই দিতে পারবো। রংপুরে পাখি পাঠানোর পর আবারও চলে আসলাম আমাদের এভিয়ারিতে, কারণ আমাদের এভিয়ারিতে আজকে দুইজন গেস্ট আছেন। তো ওনারা হচ্ছে বেশ কিছু পাখি নেবেন, এর মধ্যে আমাদের যে লুটিনো ককাটেলের টেম সাইজ বাচ্চা আছে সেই দুইটা বাচ্চা ওনারা নেবেন, এবং সেই সাথে দুইটা সেলফিড বাচ্চা নেবেন। তো লুটিনো ককাটেলের বাচ্চা দুইটাকে হচ্ছে বক্সের ভিতরে দিতে হবে, বরাবরই আমরা বাচ্চাগুলো যেভাবে পাঠাই। আর দুইটা সেলফিড বাচ্চা নেবেন, যেটা আমরা একটা ছোট কেয়ারিং কেজের ভিতরে দিব। বাচ্চা দুইটার গ্রোথ দেখেন অসাধারণ। আমি চেষ্টা করেছি ওনাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার, এবং বাচ্চাগুলোর কোন কোন বিষয় দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো অনেক হেলদি এবং রোগমুক্ত, সেই বিষয়টা ওনাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো যাই হোক, বাচ্চা দুইটাকে হচ্ছে একটা কেয়ারিং কেজের ভিতরে হচ্ছে আমরা সুন্দর করে গোছায় দিচ্ছি, এবং বাচ্চাগুলোকে কিভাবে যত্ন নেবেন সম্পূর্ণ তাদেরকে বুঝিয়ে তাদের হাতে পাখিগুলো তুলে দিলাম। কিন্তু এখন আমাদেরকে যেতে হবে আমাদের কলোনি এভিয়ারিতে। তো কলোনি এভিয়ারির দিকে রওনা দিয়ে দিলাম, এবং ওখানেও কিন্তু আমাদের জন্য দুইজন গেস্ট অপেক্ষা করতেছেন। তো ওনারা হচ্ছে কলোনি এভিয়ারিতে আসার পর ওনাদেরকে আমি হচ্ছে এভিয়ারির সবগুলো পাখি দেখার জন্য একদম উন্মুক্ত করে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আমাদের এভিয়ারিতে যদি কোনো গেস্ট আসেন তাদেরকে সম্পূর্ণ ভালোভাবে যাতে পাখিগুলো ওনারা দেখার সুযোগ পান, এবং আমরা পাখিগুলোকে কিভাবে রাখছি, পাখিগুলোকে কিভাবে রাখতে হয়, এই ব্যাপারগুলো ওনারা যেন বুঝতে পারেন। যদি কোনো নতুন ব্যক্তি হন তাহলে যাতে ব্যাপারগুলো জানতে পারেন, সেই ব্যাপারে যতটুকু সম্ভব আমি সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, পাখিগুলো আমরাও চেক করতেছিলাম, ওনাদেরকেও দেখাচ্ছিলাম। পাখিগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে, আর ওনারা দেখতেছিলেন ওনাদের পছন্দের কোন পাখিটা ওনারা নিতে পারবেন। তো ওনারা অনেকক্ষণ দেখাদেখির পরে কিন্তু ওনারা হচ্ছে দুইটা পাখি পছন্দ করছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিউট দুইটা বাচ্চা আছে, যেটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইনের বাচ্চা। তো এই গ্রিন ফিশার অপালাইনের দুইটা বাচ্চা ওনারা হচ্ছে টেম করার জন্য নেবেন। ভাই আসছেন হচ্ছে নওগাঁ থেকে। তো যাই হোক, নওগাঁ থেকে ভাই এসে দুইটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইনের টেম সাইজ বাচ্চা এখান থেকে নিলেন। তো বাচ্চা দুইটাকে বক্সের ভিতরে উঠায় সুন্দর করে হচ্ছে আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে বাচ্চাগুলো টেক কেয়ার কীভাবে করতে হয়। তো সব কিছু বুঝিয়ে দিয়ে ওনাদের হাতে আমরা পাখির বাচ্চাগুলোকে উঠিয়ে দিয়ে আমরা আবারও হচ্ছে লেগে পড়বো আমাদের এভিয়ারির কাজে। তো এই আজকে একটা মজার ব্যাপার করছে সেটা হচ্ছে যে আমাদের কবুতরগুলোকে কিন্তু আমরা এইভাবে কন্টিনিউ ব্রিড করাই না। কবুতরগুলো আমার খুব ভালো লাগে তাই রাখছি। তারপরেও কবুতর মাঝে মাঝে দেখা যায় যে কিছু খড়কুটা জড়া করে হচ্ছে এখানে হচ্ছে ডিম দিয়ে দেয়, বাচ্চা ফুটায়। তো সেই রকমই একটা ব্যাপার করছে। কবুতরের কিন্তু একটা ছোট্ট কিউট বাচ্চা হয়েছে, দুইটা ডিম পারছিল, একটা ডিম হয়তো কোনো কারণে ফোটে নাই, বা এইখানে যেহেতু বাসাটা ঠিকভাবে হয় না, ডিমগুলো নড়ে চড়ে যায়। দেখেন কিউট কিন্তু একটা বাচ্চা ফুটছে। তো যাই হোক, তারপরে আসলাম আমাদের র্যাবিটের খাঁচাগুলোর কাছে। র্যাবিটগুলো হচ্ছে মোটামুটি ঘাসের আটিগুলোর অর্ধেক অংশ শেষ করে ফেলছে। তো ঘাসগুলো ওদের নাগালের বাইরে চলে গেছে, ওগুলো কিন্তু একটু নামিয়ে দিতে হবে, এবং কিছু র্যাবিটের জন্য ঘাসও আনা প্রয়োজন। আর আজকে চিন্তা করলাম যেহেতু আমাদের একটু বেশি ঘাস আনতে হবে, কারণ আমাদের ঘোড়াটাকে আজকে আমরা বাইরে কোনো জায়গায় বেঁধে রাখি নাই, ও কিন্তু একদমই ঘাস খাইতে পারে নাই, যার ফলে ওর জন্য আমাদের ঘাস আনতে হবে। আর ওর জন্য যখন আমাদের ঘাস আনতে হয় তখন একটু বেশি পরিমাণে ঘাস আনতে হয়, তাই চিন্তা করলাম ওকে একটু সাথে নিয়ে যাই, অন্তত আমাদের ভারী যে ঘাসের বোঝাটা ওইটা আমাদের হচ্ছে নিজেদের নিয়ে আসতে হবে না, ওর থেকে একটু আমরা হেল্প নিতে পারবো। তো যার ফলে কিন্তু ঘাসের বাগান পর্যন্ত ওকে আমরা হচ্ছে নিয়ে গেছি আজকে, এবং ঘাসের বাগানে একটা জায়গায় ওকে সুন্দর করে বেঁধে আমরা হচ্ছে ঘাসগুলো সুন্দর করে কেটে নিলাম, এবং কেটে নিয়ে হচ্ছে চেষ্টা করব আমরা হচ্ছে একটা বোঝার মতো করে ওর পিঠে উঠায় দিয়ে হচ্ছে ঘাসগুলো নিয়ে আসার। আগে কখনো আমাদের ঘোড়াকে দিয়ে আমরা এইভাবে হচ্ছে কোনো রকম বোঝা টানাই নাই, বা এই ধরনের কোনো কিছু কাজ ওকে দিয়ে করাই নাই, যার ফলে ও কিন্তু এই বোঝাগুলোর পিঠের উপরে দেওয়ার ফলে ঘাবড়ে যাচ্ছিল বারবার। তারপরেও আমি ভাবতে পারি না যে ও এত ইজিলি হচ্ছে নিয়ে চলে আসবে। তো যাই হোক, ঘোড়াকে দিয়ে যদি এই ধরনের কাজ করানোর অভ্যাস থাকে তাহলে কোনো ব্যাপারই না, বাট নতুন নতুন এই জিনিসগুলো করাতে গেলে দেখা যায় ঘোড়া ভয় পেয়ে যায়। ঘোড়া অনেক ভীতু প্রাণী, যতটা শক্তিশালী ততটাই ভীতু। তো যাই হোক, ঘাসগুলো আনার পর আমরা সুন্দর করে খরগোশ এবং গিনিপিগগুলোর জন্য 3টা আটি ঘাস হচ্ছে আলাদা করে নিলাম। ওদের যে আমরা ঘাসগুলো দিই সেগুলো একটু তুলনামূলকভাবে নরম ঘাসগুলো বেছে নিয়ে দিই, কারণ ওরা নরম ঘাস খেতেই পছন্দ করে, ওদের জন্য সুবিধা হয়। আর শক্ত ঘাসগুলো ছোট ছোট করে কেটে আমাদের ঘোড়ার জন্য আমরা হচ্ছে এখানে চারিতে দিয়ে দিলাম। পানির সাথে একটু মিক্স করে দিয়েছি, কারণ আমরা ঘোড়াটা নিয়ে আজকে বের হওয়ার প্ল্যান আছে, তো চাচ্ছিলাম যে একটু পানি খেয়ে নিক। আর এইদিকে আমি আর জোনায়েদ হচ্ছে খরগোশের ঘাস বেঁধে দিলাম, এবং গিনিপিগগুলোকেও কিন্তু
কিন্তু ঘাস দিয়ে দিলাম। আমাদের এখানে 3টা গিনিপিগ ছিল, এর ভিতরে একটা গিনিপিগ আমি হচ্ছে একজনকে দিয়ে দিছি, আর 2টা গিনিপিগ আছে। এই সাদা 2টা গিনিপিগ আমার খুব পছন্দের, তো সাদা জন্যই শখ করে আমি হচ্ছে সংগ্রহ করছিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক কিউট মাশাআল্লাহ। আর একটা গিনিপিগ আছে মাথায় একটু কালো, ওইটা অনেক ভালো লাগে আমার। সো আজকে ঘাস আনতে যাওয়ার পর আমাদের এভিয়ারির যেগুলো আনুষঙ্গিক কাজ ছিল, খরগোশদের আমরা হচ্ছে ঘাস দিলাম, তো ঘোরার জন্য হচ্ছে রাতেও খাবে সেই ঘাসগুলো রেডি করে রাখলাম। এই সমস্ত কাজ করতে করতে একদমই পুরা শরীর একদম নোংরা হয়ে আছে। তো রোজার দিন, তারপরেও হচ্ছে অনেক দিন পর একটু আমাদের ইচ্ছা হলো যে আমরা একটু আজকে রাইড করব, আমাদের ঘোড়াটাকে হচ্ছে আমরা মাঠে নিয়ে যাব। তো এখানে আমাদের বাড়ির আশেপাশেই সেরকম কোনো মাঠ নাই, এখান থেকে বেশ কিছু দূর যেতে হয়। তো আমরা ওইদিকে যাব আজকেও, মানে কেমন কথা শুনে কেমন রাইড করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিডিওর সাথেই থাকুন। পিচপাড়া রাস্তাগুলো ঘোড়ার চলাফেরার জন্য একদমই কমফোর্টেবল না, তো যার ফলে খুব দ্রুত আমরা হচ্ছে যাওয়ার চেষ্টা করতেছি না, ধীরে ধীরে আমরা হচ্ছে মাঠের দিকে যাচ্ছি এবং আশা করি খুব দ্রুত আমরা হচ্ছে মাঠে পৌঁছায় যেতে পারবো। তো মাঝ রাস্তায় আসার পর জোনায়েদ বলতেছে যে এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, যেদিক দিয়ে ও খুব দ্রুত হচ্ছে ঘোড়াটাকে নিয়ে হচ্ছে মাঠে চলে যেতে পারবে। তো আমি জোনায়েদকে ওই শর্টকাট রাস্তা দিয়ে ঘোড়াটাকে নিয়ে যাওয়ার জন্য বলে আমি হচ্ছে বাইক নিয়ে চলে যাব, ও আশা করি হচ্ছে আমার আগেই পৌঁছা যেতে পারবে। তো মাঠে আসার পর দেখতে পারলাম জোনায়েদ এখনও পৌঁছায় নাই, বাট ও কিন্তু আমি মাঠে আসার একটু পরেই চলে আসলো। তো যেটা প্ল্যান আছে আজকে সেটা হচ্ছে প্রথমে জোনায়েদ হচ্ছে ওকে একটু মাঠের চারদিকে ঘোরানোর ট্রাই করবে, আর মেইনলি হচ্ছে ঘোড়াকে গোল গোল ঘোরানোটাই হচ্ছে মূলত আমরা শেখাতে চাচ্ছি, যেটা আসলে বাংলাদেশের হচ্ছে রেসগুলোতে বা গ্রাম বাংলার যে হচ্ছে ঘোড়দৌড় প্রতিযোগিতাগুলো আছে সেগুলোতে যেভাবে আসলে ট্রেনিং করানো হয় সেভাবে ট্রেনিং করাচ্ছি আমরা। যদিও আমাদের ঘোড়াকে নিয়ে হচ্ছে বাইরে কোথাও কোনো সময় হচ্ছে নিয়ে যাওয়ার ইচ্ছা নাই, যে বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর মতো মন মানসিকতা বা ওই ধরনের সময় সুযোগ আমাদের হয়ে ওঠে না, তারপরেও হচ্ছে আমরা একটু ওইভাবেই তৈরি করার ট্রাই করতেছি যাতে যে কোনো পরিস্থিতিতে পরিবেশে আমাদের ঘোড়াটা একটু উপযোগী থাকে এবং একটু মানে ব্যাপারগুলো বুঝে। তো যাই হোক, জোনায়েদ বারবার ট্রাই করতেছিল কিন্তু ঘোড়াটা একদমই কথা শুনতেছিল না, এলোমেলো দৌড়াচ্ছিল। তো আজকে কিন্তু আমরা কাটা লাগাম ব্যবহার করতেছি না, আমরা একদম প্লেন লাগামটা ব্যবহার করতেছি। এটার ব্যাপারে পরে একদিন আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। তো জোনায়েদ একটু ট্রাই করার পরে চেষ্টা করবো আমি একটু ওকে গোল গোল ঘুরানোর। যা যা সো ফাইনালি আমরা হচ্ছে আবারও খামারে আসলাম। আজকে মোটামুটি ভালোই ট্রেনিং করানো হয়েছে একে। তো এখন আমরা একে খাবার দিব, দেন আমাদের খামারের মোটামুটি সব কাজ শেষ। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।